নমস্কার, বাংলা জগতে আপনাদের স্বাগত। স্টার কথা অনুষ্ঠানটি আপনাদের সঙ্গে রয়েছি আমি সাবনুর। আজ আমার সঙ্গে যে বিশেষ অতিথি রয়েছেন তিনি একজন অভিনেতা, একজন পরিচালক, পাশাপাশি তিনি একজন ঔপন্যাসিকও বটে এবং গানেরও তার অসাধারণ, তিনি গান করেন, অ্যালবামও রয়েছে তার। তেমনই একজন গুণী মানুষকে আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে গেছি, তার সঙ্গে আলাপ করিয়ে দেবো আপনাদের। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা শ্রী অর্জুন চক্রবর্তী। পরিচয় করিয়ে দিই। বাংলা জগতে স্বাগত। কেমন আছো? থ্যাংক ইউ। ভালো আছি, খুব ভালো আছি। দাদা, আইপিএল শুরু হয়ে গিয়েছে, কেমন লাগছে? খুব ভালো। আমার তো ক্রিকেট ইটসেলফ আমার ভীষণ ভালো লাগে। ক্রিকেট মনে হয় যে জীবন, যে একটা বলে একটা ক্যারিয়ার নষ্ট হতে পারে, একটা বলে একজনের সেঞ্চুরি বাদ চলে যেতে পারে, 99-এ আউট হয়ে যেতে পারে। আবার একটা ছেলে যে অনেক ইনিংসে ফ্লপ করেছে, ফেল করেছে, সে একটা ইনিংসে এমন করলো যে স্টার হয়ে যেতে পারে। তো ইটস এ ম্যাটার অফ ওয়ান ডেলিভারি। সেটা হচ্ছে জীবনে একটা সুযোগ, প্রত্যেকের জীবনে একটা যদি সুযোগ, সেটা যদি টাইমলি ব্যবহার করা যায়, সে কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। এই যে জয়সওয়াল, তারপর রিঙ্কু সিং, এরা প্রত্যেকে খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। তাদের কেউ ফুচকা বিক্রি করতো, কেউ জমাদার ছিল, কেউ গ্যাসের ডেলিভারি দিত। সেখান থেকে আজকে আমার এত আনন্দ হয় যে একটা কোটি কোটি টাকার একটা বাংলো জয়সওয়াল বসে আছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা জীবন। আমরা সবসময় মনে করি যে কিছু হবে না, কিন্তু ক্রিকেট দেখে মনে হয় যে অনেক কিছু হতে পারে। কিছুটা ঐশ্বরিক ব্যাপার, কিছুটা আমাদের মেহনত, পরিশ্রম এবং কিছুটা লাক। খেলার কথা তো হলো, এবং আপনার জীবনের যে বিভিন্ন রকম পর্যায়ে গেছে, তো ছেলেবেলাটা কী করে কেটেছিল? শুনেছি যে রাজস্থানে বেড়ে ওঠা, সেই গল্পটা একটু শুনতে চাইব। ছেলেবেলা মানে অন্যরকম, একদম বাঙালিদের তারা ধারণাই করতে পারে না। আমি জন্মেছি একটা প্রত্যন্ত গ্রামও ভিলেজও বলা যায় না, হ্যামলেট বলা যায়, যেখানে প্রায় 50টা ঘর ছিল আর আমাদের একটা পাকা বাড়ি ছিল। বাবা ডাক্তারি পাশ করার পরে নিজের বাবার ডিসপেন্সারিতে ছিলেন, তখন একজন মারবাড়ির সঙ্গে তার বাবার আলাপ হয় এবং ওই বলে যে ওখানে কেউ কোনো একটা হাকিমও পর্যন্ত নেই, হাতুড়ে ডাক্তার পর্যন্ত নেই। বাইরে থেকে খেতে কাজ করে সাপে কামড়ায়, তখন আমরা আনতে সে মারা যায়। তো এই জিনিসটা বাবাকে খুব টাচ করেছিল এবং উনি চলে গেলেন মার্সিসার বলে একটা জায়গা, ওখানে আমি জন্মেছি। তা আমি কি লণ্ঠনের আলো আর কুয়োর জলে মানুষ হয়েছি। লোকে বলে খুব শহুরে, দেখে হয়তো বলে খুব সফিস্টিকেটেড। আমি ডাঙ্গুলি খেলেছি, আমি কুকুরছানা, এই গ্রাম থেকে ও গ্রাম চলে গেছি, ঘুড়ি উড়িয়েছি। তো খুব মানে দুষ্টু ছিলাম এবং খুব আউটডোর ওরিয়েন্টেড ছিলাম, ডান পিঠে ছিলাম। সেখান থেকেই আমরা পরবর্তীকালে ঝুনঝুনু বলে একটা জায়গা আছে, সেইখানে শিফট করি। সেখান থেকে আমি উদয়পুর চলে যাই আমার স্টাডিজের জন্যে, কেননা ঝুনঝুনুতে সায়েন্স ছিল না, সেই জন্যে আমি অর্গানিক কেমিস্ট্রিতে বিএসসি করেছি। আপনি তো উপন্যাস লেখেন, মানে একজন উপন্যাসিক বটে, কবিতা লেখেন, গান চর্চা করেন, পাশাপাশি এই যে এত ভালো একটা পড়াশুনো, অত্যন্ত ভালো, বাবা ডাক্তার ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি কারণে এরকম একটা আনসার্টেন প্রফেশন বেছে নেওয়া, কীভাবে এই অভিনয় জগতে আসা? ওই ইংরেজিতে একটা কথা আছে, আই লিভ ডেঞ্জারাসলি। তো ছোটোবেলা থেকেই একটা আইকনোক্লাস্ট, মানে ইমেজ ব্রেকার একটা ইমেজ ছিল সবসময়, যে এটা করলাম এবার এটা করবো, এটা করলাম এবার এটা করবো। তো করতে করতে কিছুটা নিজের ক্ষতিও হয়েছে অবশ্য। ক্ষতি মানে যে পাবলিক, আমার যারা ফ্যান, তারাও আমার উপর রেগে থাকে, যে তারা ঠিক করে উঠতে পারে না যে ও গায়ক না পরিচালক না অভিনেতা না লেখক, আমরা কি নিয়ে ওকে একটুখানি প্রশংসা করব কিংবা ওকে ফলো করব। কাজেই কিন্তু আমার মন চায় যেটা, সেটা আমি করি। এবং আমি খুব ভাগ্যবান যে আমার যে স্ত্রী, সে আমাকে সবসময় কোনো দিন বলেনি যে তুমি এটা কেন করছো না, কিংবা কেন এরমভাবে কেন। আমার মধ্যে একটা পাগলামি আছে, ক্রিয়েটিভ পাগলামি বলা যেতে পারে, কিংবা আমি স্যাটিসফাইড হলে সেটা করি, নাহলে করি না। মানে এটার জন্য আমাকে অনেক খেসারত দিতে হয়েছে, অনেক কাজ হয়নি, অনেক কিছু খুইয়েছি, কিন্তু যে স্যাটিসফ্যাকশন, একটা নেশা, অনেকটা সেই খাঁচায় পাখি থাকে, সে কাজু খায়, বাদাম খায়, সব কিছু করে, কিন্তু যে আসমানে যে
আকাশে ওড়ে, সে হয়তো ঝড় জল বৃষ্টিতে থাকে, কিন্তু সে কিন্তু খুব আজাদ, সে কিন্তু খুব স্বতন্ত্র। তার একটা আলাদা নেশা আছে, সে মানে স্বাধীনতার একটা আলাদা নেশা আছে। তো আমি ভীষণ স্বাধীন ভেতর থেকে। এবং একটা জিনিস মনে করি যে কাজটা করেছি, যে কাজটা প্রশংসা পেয়েছি, মানে আমার 100টা অ্যালবাম আছে, মানে 100টা গানের, আমার 10টা 12টা অ্যালবাম আছে গানের। আমি যখন বম্বে গেলাম ওখান থেকে, কলেজ থেকে, তখন আমি কি করব ট্রেনেই ঠিক করে ফেলেছিলাম যে ট্রেনে উঠে যে আমি পরিচালক হব। তো একটা ম্যাগাজিন ছিল, সেখানে গুলজার সাহেবের একটা ইন্টারভিউ ছিল, সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললাম এনার সঙ্গে দেখা করব। দেখা হলো, উনি বললেন যে আমি তোমাকে 10 মিনিট সময় দেবো। সে 10 মিনিটটা 2.5 ঘন্টায় পরিণত হলো। এবং 2.5 ঘন্টা পরিণত হওয়ার পরে উনি আমাকে বললেন যে অ্যাকাউন্টেন্টের সঙ্গে দেখা করতে। আমি বললাম যে অ্যাকাউন্টেন্টের সঙ্গে কেন দেখা করব? তো সে আমাকে টাকা দিয়ে যাচ্ছে, তো দিয়েই যাচ্ছে। তখনকার দিনে 100 টাকা বড় হতো। তো আমি বললাম কী হচ্ছে কি, প্রায় 3,500 টাকার মতন আমাকে তখনকার দিনে আমাকে দিল। তখন বললাম কি, এটা কি? বলে তোমার যে অ্যাসিস্ট্যান্ট তুমি, এই জায়গাটা 8 মাস ধরে খালি আছে, তো উনি বললেন যে 8 মাসের মাইনে তোমাকে দিতে। এইভাবে আমি মানে ইটস আনলাইক, মানে ইটস ভেরি আনক্যানি। উনি হয়তো ভেবেছিলেন যে ছেলেটা থাকবে কোথায় বম্বেতে, হয়তো উনি সেই ভেবে, তো সেই থেকে গুলজার ভাইয়ের সঙ্গে আমার এখনও পর্যন্ত উনি আমাকে সন্তান সম একটা স্নেহর মধ্যে আমি ওনার ইয়েতে বেড়ে উঠেছি। উনি আমাকে চান্স দিয়েছেন, ছবিতেও চান্স দিয়েছেন। আঙ্গুর বলে একটা ছবিতে একটা সিন সঞ্জীব করের সঙ্গে উনি করিয়ে দিয়েছেন। উনি আমাকে কে বালাচন্দ্র, যিনি থন্নির ফেম, ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এবং যারা সে জিন্দগি কমলা হাসানের সঙ্গে আমার একটা ফুল ফ্লেজেড একটা রোল, প্যারালাল রোল বলা যেতে পারে। তারপরে এন চন্দ্রা, যে আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল গুলজারের, ও আমাকে বললো যে একটা ছবি করছি, তুই করবি? আমি কেন করবো না। অঙ্কুশ এলো, অঙ্কুশ টার্ন দ্য এন্টায়ার থিং, মানে একটা ভোল পাল্টে দিল। একটা গান ইতনি শক্তি হামে দেনা দাতা, ওটা এখন 75,000 স্কুলে প্রার্থনা হিসেবে ব্যবহার করা হয়, রাষ্ট্রপতি ভবনে ব্যবহার করা হয়, পার্লামেন্টে, ব্যাংকে, বড় বড় সেক্টরে, বড় বড় ইয়েতে, বড় বড় জায়গায়, কর্পোরেট ওয়ার্ল্ডে। তো আমার মনে হয় যে কাজটা করেছি খুব গর্ব হয়। তপন সিংহ থেকে আরম্ভ করে, মৃণাল সেন থেকে আরম্ভ করে, কে বালাচন্দ্র, গুলজার, এন চন্দ্রা, নবেন্দু চট্টোপাধ্যায়, অভিজিৎ সেন, সলিল দত্ত, কত পরিচালকের সঙ্গে কাজ করেছি। আমার মনে হয় আমি খুব লাকি। আমি নিজেকে বড় মনে করি না। আমার মনে হয় যে তপনদা বলেছিলেন তোর ফেসটা খুব মোবাইল, ইউ ক্যান বি নাইস অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান বি নাস্টি। সেই জন্য উনি আমাকে হুইল চেয়ারে হিরো নিলেন, আবার অন্তর্ধানে আমাকে ভিলেন করলেন। তো এইভাবে আমি অনেক ভালো ভালো রোল করেছি। আমি যখন গান গেয়েছি খুব সুখ্যাতি কুড়িয়েছি। কলেজে 3 বছর আমি গানে ফার্স্ট হয়েছি। তো আমি অনেক পেয়েছি, আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেক আদর পেয়েছি। আকাঙ্ক্ষা বলতে আমার কিছু নেই। আমি কোনোদিন যে এটা পেলে ভালো হয়, এটা পেলে কেন পাচ্ছি না, ওই ছেলেটা কেন আগে বেরিয়ে গেল, ওর এত হিট করে গেল কেন, আমার একদম নেই। আমি নিজের মতন যেটা পেয়েছি ভীষণ ভালো লাগে, আই এনজয় দ্যাট। কিন্তু সত্যি অসাধারণ প্রতিভা, সব দিকেই আপনার সমান দক্ষতা, তারপরেও কোথাও যেন আমরা এখন এই মুহূর্তে আমরা সেভাবে কাজ দেখতে পাচ্ছি না কেন? ঠিক কথা, ঠিক কথা। আমার মনে হয় যে আমার মতন কোনো রোল হয়তো পরিচালকরা পাচ্ছে না। এবং ঠাট্টা করে বলা যেতে পারে যে আই এম টু গুড ফর দেয়ার লাইকিং। এটা হতে পারে না, এটা নয়। আমি অনেক ছেড়েছি, আমার অনেক অফার আসে, কিন্তু আমার মনের মতন রোল না পেলে। কিন্তু হ্যাঁ, বম্বেতে আমি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি, 3-4টে প্রজেক্ট আছে আমার, সেটাই কাজ করছি। আমি হয়তো খুব শিগগিরই 2-3টে ছবি এখানেও সই করব। আর পরিচালনার দিকেও একটা মন আছে। আমি পরিচালনা করেছি অলরেডি টলি লাইটস বলে, তো সেটা আবার স্ক্রিপ্ট অনেক রেডি আছে। তো অনেকগুলো স্ক্রিপ্ট এবং গল্প, সেটাও করব। যেভাবে এখনকার বাংলা সিনেমা হচ্ছে, সেই সিনেমা আপনাকে কিভাবে ভাবাচ্ছে, যে কতটা কিভাবে এগোচ্ছে আগের যুগের সঙ্গে এই যুগের পার্থক্যটা?
না, প্রত্যেকটা যুগেই একটা একটা পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনটাকে খুব ভালো করে নিতে হয়। আমাদের অনেক ভালো ভালো পরিচালক আছে, ভালো ভালো অভিনেতা আছে, তারা যথাসম্ভব পরিশ্রমে কাজ করে যাচ্ছে এবং অনেক ভালো ভালো ছবিও হচ্ছে বই কি। কিন্তু আগেকার যুগ ডেফিনেটলি আমাদের যে সময়, তারও আগে যে সময়টা ছিল সেটা একটা আলাদা যুগ ছিল। তারপরে অন্যরকম এখন ডিজিটাল একটা ব্যাপার এসে, আগে যখন একটা শর্ট দিতাম তখন বুক দুরু দুরু করতো, কানের কাছে একজন এসে বলে গেল অর্জুন 350 ফিট আছে, এক টেক যেন ওকে হয়, এটাও একটা হয়। এখন সেটা কেউ বলার লোক নেই। আগে ডিরেক্টর একদম সামনে দাঁড়িয়ে থাকতেন, যে স্টার্ট ক্যামেরা কাট ক্যামেরার মধ্যে একটা যোগ ছিল। এখন ডিরেক্টর অন্য ঘরে থাকে, মনিটরের সামনে বসে থাকে। তো এখন পরিবর্তন অনেক হয়েছে। ডিজিটাল এখন কোনো ভয় নেই, 1 টাকার 10টা রিটেক হলেও কোনো খরচা নেই। তো সে একটা অ্যালার্টনেস চলে গেছে একদিক থেকে, সেরকম একটা বলা যেতে পারে যে একটা স্বস্তিও এসেছে যে আমাদের সেরকম কোনো খরচা লাগবে না র স্টকে কিংবা ফিল্মে। তেমনি একটা ব্যাপার এসেছে যে কোথাও যেন একটা আমরা আগেকার যে প্যাশন, আমাদের তো প্যাশন নিয়ে কাজ কারবার, হাসি কান্না ঠাট্টা ইয়ার্কি কথাবার্তা সংলাপ মিউজিক, সেটার মধ্যে কোথাও একটা আমার যেটা মনে হয় আমরা প্রায় 50% লোককে টাচ করতে পারছি না। যে 50% লোক তারা এখনও কিন্তু হেমন্ত, মানবেন্দ্র, শ্যামল এদের নিয়ে আছে, সেই মেলোডি নিয়ে আছে। এখনও সাবিত্রী চট্টোপাধ্যায়ের পুরনো ছবি টানে, এখনও উত্তম সুচিত্রা টানে, এখনও অনেক কিছু সেটা আমরা হয়তো, আমার মনে হয়, আমি ভুল হতে পারি, যে 50% লোক যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা ছেড়ে দিয়েছে তাদের জন্য আমরা ছবি করি না। আর বাকি যারা ছবি দেখে তাদের জন্যে করলে ছবির টাকা উঠবে না। কাজেই আমরা একটা দোদুল্যমান একটা পরিস্থিতির মধ্যে আছি যে কী করলে ছবি হিট করে। বছরে ধরো 300টা ছবি হচ্ছে, তার মধ্যে যদি 4টে ছবি হিট করে তাহলে কিন্তু খুব একটা হিট করলো না, তার মানে কিন্তু ব্যবসা হলো না। 4টে ছবি হিট করা মানে কি, বাকি 359 ছবিগুলো কি হবে? কিন্তু সেগুলো ব্যবসা করছে না। সেগুলো আমার ভাবিয়ে তুলছে যে কি করলে মানুষের মনে নাড়া দিতে পারবো, হৃদয়ে দোলা দিতে পারবো, যাতে করে আবার ফিরে আসবে। প্লাস আরেকটা কথা হয়েছে, আমাদের এই মাল্টিপ্লেক্স হয়ে মানুষের কাছে অত টাকা নেই যে একটা ফ্যামিলিকে নিয়ে সিনেমা দেখব আর 1,500 টাকার মতন খরচা হয়ে যাবে শুধুমাত্র সিনেমায়। সেটাও যদি আমি মনের মতন কিছু না পাই তাহলে তারা সিনেমায় যাওয়া ছেড়ে দিচ্ছে, সিঙ্গেল হল বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আমাকে ভাবায়। কিন্তু একটা দিক বেরিয়ে আসবে, আই এম শিওর যে একটা দিক বেরিয়ে আসবে। আমাদের এন্টারটেনমেন্ট কখনো মরবে না, কখনো দমে যাবে না। এখন অনেকেই বলছে যে রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি, আর সেটা কি আপনি কি চোখে দেখেন বা সেটা কি বলবেন? আমি তো কোনো রাজনীতির ইয়ের সঙ্গে যুক্ত নই, কাজেই আমি এটা বলবো না। আমি একজন শিল্পী এবং আমি সেটা মানি না। রাজনীতি ততক্ষণই হতে পারে যতক্ষণ আমি পর্দার বাইরে আছি, কিন্তু যে মুহূর্তে আমি একটা কাজ করছি সেটা দর্শকের কাছে চলে আসছে, তখন কিন্তু দর্শক ভুলে যায় যে ও কোন রাজনীতির সঙ্গে যুক্ত। দেব একটা রাজনীতি দলের সঙ্গে যুক্ত, কিন্তু ওর ছবি সবাই দেখে। এটা আমি কি বলবো, হি ইজ আ স্টার। আজকে যে জিনিসটা আমরা মনে করি যে একটি শিল্পী, আমার কথা বাদ দিন, আমি ওসবের সাথে পাশে নই, আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতির সঙ্গে শিল্পের কোনো সম্পর্ক দেখতে পাই না। আপনি প্রচুর ভাষা জানেন, আর সেই বিষয়টা একটু জানতে চাইবো, কি কি ভাষা জানেন এবং একটা দুটো ডায়লগও শুনতে চাইবো। না, আমি কি হয়েছে যখন যেখানে থেকেছি সেখানে আমার খুব ভালো লাগে ভাষা শুনতে এবং ফোনেটিক্যালি খুব ভালো লাগে। রাজস্থানে ছিলাম,
মাতৃভাষা, আমার রাজস্থান হচ্ছে আমার মাতৃভাষা। আমার এখনও ক্লাস 3-4-এর যারা বন্ধু এখনও ফোন করে মাঝে মাঝে, तो बोलेंगे करे जा रहे हो, क्या कर रहे हैं? बोले यार बैठा क्या करा, कोई काम को नहीं, तो यार कोई बातचीत करा दे, अड्डा ही मार ले, मारे सागे बात कर ले, तू बात को नहीं करे, ফোন को नहीं करे, এরকম করে করতেই এরা সবাই, আমার স্ত্রী আমার মেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে যে তোমাকে চিনতে পারছি না, তুমি এরকম করে কথা বলছো। আবার যখন কেউ হিন্দিতে কিংবা উর্দুতে কথা বলে তখন আমি তাদের সঙ্গে সেইভাবে কথা বলি। এই বললাম না তোমার নামটা শাবে নূর হওয়া উচিত ছিল, মানে তো ওইটা আবার বাংলা ভাষা আমি ভীষণ, আমাকে ঋতুপর্ণ বলেছিল একবার, এবং ঋতুপর্ণ বলে একটা কাজ করেছিল আমার সঙ্গে, বলেছিল যে অনেকের বাংলা শুনি, তোর মতন ভালো বাংলা কেউ বলতে পারে না। এটাও আমি শুনেছি। তো এটা গর্ব হয়, দম্ভ নয়, বেশ ভালো লাগে এবং গর্ব হয়। এবং আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, সেই জন্যে সেটাও একটা ইয়ে যে বড় বড় শিক্ষক পেয়েছি, বাড়ির একটা অ্যাটমসফিয়ার ছিল, সবাই আমার থেকে অনেক বেশি শিক্ষিত। আমার দাদু কর্মবীরত্ব উপাধি পেয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে রিটায়ার করেছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওনার ফ্যাকাল্টি, ওনার নামে একটা ফ্যাকাল্টি আছে। বাবা, তার বাবা, তার বাবা এবং তার বাবা সবাই ডাক্তার ছিল। তো আমি একদম অশিক্ষিত, মোস্ট একটা মানে কোনো কর্মের নই, সেটা আমার বাড়িতে বলে মাঝে মাঝে আমাকে, যে তুই একটা অশিক্ষিত বলে তুই সিনেমা লাইনে গেছিস। এতগুলো ভাষা জানার পরে উপন্যাসিক এবং এতগুলো ফিল্মে কাজ করেছেন, পরিচালক হিসেবে দক্ষতা রয়েছে, তারপরেও নিজেকে বলছেন যে অর্ধশিক্ষিত, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? একটা কথা বলি শাবে নূর, একটা কথা বলি, তুমি যত জানবার চেষ্টা করবে না তত তোমার মনে হবে যে কিচ্ছু জানি না। এটা তুমি আমার কাছ থেকে লিখে নাও, আমরা কিচ্ছু জানি না, মানে একটা কণাও জানি না। আমরা কিছুটা হয়তো একটা বই পড়লাম, অমনি আমরা নিজেকে ইন্টেলেকচুয়াল মনে করি। আমরা 3টে খবর, 4টে কোটেশন মুখস্থ করলাম, আমরা মনে করি আঁতেল। কিচ্ছু জানি না আমরা, মানে আমরা সব বরোড, আমরা ধার করা কথা নিয়ে কাজ কারবার করি। আমরা যে এটা থেকে খামচে নিলাম, ওখান থেকে একটু চুরি করে নিলাম, ওখান থেকে নিয়ে নিলাম। যেদিন একা বসবে, নিজের সঙ্গে কথা বলবে, সেদিন তোমার মনে হবে যে কতটা জানি এবং কতটা জানি না। পাহাড় প্রমাণ কথা জানি না, আবার এইটুকু জানি, সেটা নিয়ে চর্চা করলে ভালো হবে। বলিউডে তো একটা কথা সবসময় হয় যে সেখানে বলিউড সত্যি খুব জাঁকজমকপূর্ণ, কিন্তু সেখানে নেপোটিজমের শিকার হতে হয়। তো আপনার বলিউড ইন্ডাস্ট্রিতে জার্নিটা কীরকম ছিল, সেই লড়াইটা কেমন ছিল? না, নেপোটিজম শিকার সব জায়গায় হতে হয়, শুধু বলিউড নয়, হলিউডেও হয়। যখনই আপনার কাছে পাওয়ার এসে যাবে না, কিছু একটা ইয়ে, যে আমি এটাকে বদলাতে পারি, সঙ্গে সঙ্গে কিন্তু নেপোটিজম এসে যাবে। তখনই আপনার প্রিয় মানুষ কাছে এসে যাবে, আপনার অপ্রিয় যারা অপ্রিয় সত্য কথা বলে তারা দূরে সরে যাবে। বন্ধু মানে কি, আমি পরিভাষা আমার বন্ধু, যে যতক্ষণ কারুর পিঠ চুলকবে, যে মনের মতন কথা বলবে, সে আরও বেশি বন্ধু হয়ে যাবে। আমরা পরিচিতদের বন্ধু বলি, অতি পরিচিতদের বিশিষ্ট বন্ধু বলি। বন্ধু কোথায়, যে একটা সত্যি কথা শুনবে। আমি এমন লোক যে বন্ধুর খারাপ কাজকে খারাপ বলি, আর শত্রুর ভালো কাজকে ভালো বলি। কাজেই বন্ধু সংখ্যা ভীষণ কমে গেছে, তলানিতে টেকেছে। আর শত্রুরা ভাবে ওর শত্রু হলেই কিন্তু ওর কাছ থেকে সুখ্যাতি পাওয়া যাবে। কারণ এটা নয়, এটা একটা নেপোটিজম এখানেও আছে, পলিটিক্সে আছে, সব জায়গায়, খেলার জগতেও নেপোটিজম আছে। সেটা একটা মানুষের ধর্ম, যে আমাকে যে আমার মন রেখে কথা বলে, কোথাও একটা আমরা তার গোলাম হয়ে যাই, যে না, ওকে রাখি সঙ্গে, যাতে ও আমার মন রেখে কথা বলবে, আমার মনের পিঠে চুলকুনি দেবে। আই স্ক্র্যাচ ইউর ব্যাক, ইউ স্ক্র্যাচ মাইন, এই একটা কালচার চলে এসছে। 13টি অ্যালবাম আপনার বেরিয়েছে, একটু গান শুনবো। रंजिशी सही दिल ही दुखाने के लिए आ, रंजिशी सही आ फिर से मुझे छोड़ के जाने के लिए आ, रंजिशी सही। অসাধারণ, মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিভা সত্যি গুণে বোধহয় ওঠা যাবে না। একদিকে পরিচালক, অভিনেতা, ঔপন্যাসিক, কবিতা লেখেন,
অ্যালবাম বেরিয়েছে, কোথাও কোনো খামতি নেই এবং আপনি সুদর্শন চেহারা, এটা বলতেই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি কোথাও কোনো আফসোস আছে? কোনো আফসোস নেই। আমার সবথেকে বড় আশীর্বাদ হচ্ছে যে আমি একটা মানুষের জীবন পেয়েছি। আমি ভাবতে পারি, আমার মস্তিষ্ক আছে, আমি বিচার করতে পারি, আমি অ্যানালিসিস করতে পারি, আমি আপনাদের সবার সঙ্গে মিশতে পারি, আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে সম্মান দিয়েছেন। এর থেকে বড় কথা কী হতে পারে? কিচ্ছু চাই না। আই এম ভেরি গুড, আই এম এনজয়িং মাই লাইফ। আপনার মতো মানুষকে কি ভালো না বেশি পারা যায়? এমন কেউ কি আছে যে আপনাকে ভালোবাসেনি? হ্যাঁ, না রে বাবা, আমাকে অনেকে ভালোবাসেনি। মানে কি হয়, যে মুহূর্তে তুমি একটা জায়গায় যাচ্ছ এবং সেখানে কেউ যদি মনে করে যে ওর থেকে আমার থেকে অনেক বেশি কিছু জানে, সঙ্গে সঙ্গে কিন্তু ভালোবাসা উবে যায়। সেখানে আসে ঈর্ষা, পরশ্রী কাতরতা। এবং আমরা বাঙালিরা ফেমাস কিন্তু পরশ্রী কাতরতার জন্যে। আমি অনেক এইটা কিন্তু আমি এনজয় করি। তার মানে কি, একটা সবসময় মনে রাখবে, যে তোমার প্রতি জেলাস, যে তোমার কুৎসা গাইছে, তার মনে তুমি তার থেকে অনেক একটু এগিয়ে আছো। তবেই তো না সে তোমার কথা বলছে, তবেই না সে তোমার খারাপ চায়। কাজে এটা আমি অনেক এনজয় করি, আমি ভীষণ এনজয় করি। আমি সব রকম, যেমন আমাকে কেউ বলে যে কি স্বাদ তোমার ভাল লাগে, আমার টক ঝাল মিষ্টি সব ভাল লাগে। ভালো করে টকে ইয়ে করে দাও, আমি খেয়ে দেবো। মিষ্টি আমার খুব ভাল লাগে, ঝাল আমার প্রচণ্ড ভাল লাগে, সব ভাল লাগে। জীবনে কি টক ঝাল মিষ্টি সব কিছু নিয়ে চলা উচিত। জীবনে যতক্ষণ আছো, যতক্ষণ তোমার মস্তিষ্ক কাজ করছে, সেন্সেসই আসল, ততক্ষণ এনজয় করে যাও, জীবনটাকে নিংড়ে নাও। এই জন্মে তো আপনি বললেন যে 5 মেশালি হিসেবে জীবনকে খুব উপভোগ করছেন, কিন্তু পরবর্তী জন্ম যদি হয়, কি হতে চান? অবশ্যই কুকুর বেড়াল হতে চাই না, মানুষ হয়ে জন্মাতে চাই, যাতে করে যে জিনিসগুলো, রমাপদ চৌধুরী একটা কথা বলেছিলেন যে ইস, যদি জীবনটাকে আরেকবার আরম্ভ করতে পারতাম। আমারও মনে হয় মাঝে মাঝে, ইস, অনেক খামতি রয়ে গেল, অনেক ভুল করেছি, অনেকের লোকের মনে কষ্ট দিয়েছি, অনেক বাজে কাজও করেছি, ইস, সেটাকে শুধরে নিতাম। তা আমি ঈশ্বরকে প্রার্থনা করি, যদি জীবন আবার দিতে হয়, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে জন্মাতে পারি যেন, সেটাই হচ্ছে আসল। অভিনেতা, পরিচালক, গায়ক, তিনটের মধ্যে কোনটি বাঁচবে? জানি না, মানে পরিচালক জীবনের এক্সটেনশন, জীবনের অভিজ্ঞতার এক্সটেনশন হচ্ছে পরিচালনা। তার মানে পরিচালক, মানে পরিচালক হিসেবেই আত্মপ্রকাশ, পরবর্তী জন্মেও পরিচালক হয়েই ফিরে আসতে চান। হ্যাঁ, সেটাই। একেবারেই সত্যি আজকের এই আড্ডায় আপনাকে পেয়ে সত্যি ধন্য। আমরা এই আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট অভিনেতা শ্রী অর্জুন চক্রবর্তী, এবং আজকের এই স্টার কথা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। অন্যান্য আরও এপিসোডের জন্য আপনাদের নজর থাকুক বাংলা জাগোয়।